আমি ভেতরে যেতে চাইলে কি সে আমাকে আটকাতে পারতো? কিন্তু আমি জোর খাটাইনি। একে তো হসপিটাল, তার উপরে রোগী আছে সাথে। আর এই অবস্থায় সিন ক্রিয়েট করলে হিতে বিপরীত হবে। সাদা বিজ্ঞান ন্যায় মাথা দোলে। সাগর কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে। কয়েকদিনেই নাভিদ ভুইয়ার শরীরটা কেমন শুকিয়ে গেছে। এতদিন টিউব লাগানো ছিল, আজকেই টিউব খুলে ফেলা হয়েছে। এখন থেকে মুখ দিয়ে খেতে পারবে। ছোট আব্বুর এই অবস্থা দেখে চোখে জল জমে সাগরের। আরও একবার এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাদের। তখন অবশ্য এতটা করুণ দশা হয়নি নাহিদ ভুইয়ার। সাগর ভগ্ন হৃদয়ে এগিয়ে গিয়ে বসল চাচ্চুর কেবিনের পাশের চেয়ারে। এক হাতে শক্ত করে চেপে ধরল প্রিয় চাচ্চুর ভরসার হাতখানি। এই হাত দিয়েই তো সেদিন কথা দিয়েছিলেন তিনি। আর এখন এখন অসুস্থ অবস্থায় পড়ে আছে হসপিটালে। সাগর চুপচাপ বসে রইল, মাঝে মাঝে মাথায় হাতও বুলিয়ে দিল পরম যত্নে। এবার বুঝি নাহিদ ভুইয়ার ঘুম ছুটে যায়। নিভু নিভু দৃষ্টি তাকায় সে পাশে। এতদিন পরে প্রিয় ভাতিজাকে দেখে চোখের জল আর আটকাতে পারলেন না। সাগর তড়িঘড়ি করে উঠে বসে চাচ্চুর খুব নিকটে ভাঙা গলায় বলে, কেঁদো না চাচ্ছু, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করে তুলবো। আমরা আছি তো সবাই তোমার পাশে। নাহিদ ভুইয়ার কান্না থামল না। এক হাতেই ছেলের মুখে মাথায় বারবার হাত বুলিয়ে দিলেন। চোখ বেয়ে পড়ছে নোনা জল। অবশেষে ছেলেকে টেনে নিলেন নিজের বুকে। সাগরও জড়িয়ে নিল চাচ্চুকে। তার নিজের চোখেও জল, নিজের চোখে জলটুকু আড়াল করে চাচ্চুর সামনে নিজেকে স্ট্রং দেখালো। মাথা তুলে মুখে হাসি ফুটিয়ে বলল, এখনই এমন হয়ে গেলে চলবে ছোট আব্বু? এখন এনার্জি লুজ হলে কিভাবে হবে? ভুলে গেলে সামনে তোমার কি দিন আসছে? সেসব ভুলে তুমি হসপিটালে কি করে থাকতে পারো? বি এ ম্যান ছোট আব্বু। নিজেকে স্ট্রং রাখো, কিছুই হয়নি তোমার। তুমি অসুস্থ হয়ে গেলে তোমার নাতি নাতনিদের কে সামলাবে? ছেলের কথায় নাহিদ ভুইয়া হেসে ফেললেন। গুঙিয়ে বললেনও কিছু একটা। সাগর চাচ্চুর কথা বুঝেছে এভাবে মাথা দোলায়। আরও কিছুক্ষণ সময় গড়াতেই সাদাফ রাফিদ দুজনে একসাথে কেবিনে ঢোকে। তিন ভাই একসাথে মিলে ছোট চাচ্চুর সাথে সময় কাটায় অনেকক্ষণ। অবশেষে ডক্টর এসে নাহিদ ভুইয়াকে একবার চেক আপ করে এবং ওদেরকে বের হয়ে যেতে বলে। সাগর কেবিনের বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ছাড়ো। কতদিন পর বুকটাতে কেমন শান্তি শান্তি লাগছে। উষার সাথে কথা বলতে পারলে হয়তো ভেতরে চলা ঘূর্ণিঝড়টাও এতক্ষণে থেমে যেত। সকাল তখন 10:40। সাগর অফিস থেকেই এসেছিল চাচ্চুর সাথে দেখা করতে। এখন আবার চলেও যাবে। দুই ভাইয়ের থেকে বিদায় নিয়ে সাগর চলে গেল। সাগর চলে যাওয়ার আরও প্রায় ঘন্টাখানেক পরে উষা হসপিটালে ফেরে, সাথে মাঝারি সাইজের ট্রলি ব্যাগ। রাফিদ আর সাদাফ দুজনেই ট্রলি ব্যাগ দেখে অবাক হয়। ওই কিরে উষি, ট্রলি ব্যাগ কেন? কি আছে এতে? উষা স্বাভাবিকভাবেই উত্তর করে, কি আবার, আমার আর বাবার জামা কাপড় আছে। হসপিটালে সারাদিন এক ড্রেস পরে থাকতে ভালো লাগে না। সাদাফ এবার ব্যাগের কাছে এগিয়ে এসে বসে পড়ে। ব্যাগ খুলতে খুলতে বলে, তাই বলে এত বড় হসপিটালটাকে বাড়ি বানিয়ে নিশ্চিত দেখা যায়? আমরা তো বাড়িটাকে হসপিটাল বানাতে চেয়েছিলাম, তুই তো রাজি হলি না। উষা মন খারাপ করে বলল, তোমরা বুঝছো না, বাসায় কিছু হলে বা হুটহাট কোনো অসুবিধা হলে আমরা তৎক্ষণাৎ ডক্টর কোথায় পাবো? মানলাম নার্স থাকবে, কিন্তু তারা কি ভালো সার্ভিস দিতে পারবে? রাফিদ উষার পাশে এসে দাঁড়ালো, উৎসুক হয়ে জানতে চাইল, আরিশ কোথায়? ও যে ফিরল না। উষা সাদাফের দিকে তাকিয়ে বলল, আজকে আরিপুর ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনেই নাকি এক্সাম, ক্লাসটা মিস দেওয়া যাবে না, তাই ভার্সিটিতে গেল। আর এই যে সাধু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি আছি তো এখন এখানে, আজকে তুই ভার্সিটিতে যা। আমি এখন ক্লাস না করলেও সমস্যা নেই, পুষিয়ে নিতে পারবো, আমার সব কমপ্লিট আছে। কিন্তু তোমরা সবাই এভাবে হসপিটালে পড়ে থাকলে কিভাবে হবে বলো তো? আমরা ভাগ করে নিই কে কবে ক্লাস যাব। রাফিদ মাথা দোলায়, উষা ঠিকই বলছে। আমার তো আজকে ক্লাসে যেতেই হবে, মিস দেওয়া যাবে না। আর সাদাব, তুইও চল আমার আজকে ক্লাসটা না হয় করেই নিবি। উষা থাকুক, দুপুরে ফুপু আসবে, বিকেলে মা বাবা আর চাচু আসবে, রাতে আরাব ভাই আর সাগর ভাই আর ফুপু থাকবে। তাহলে চিন্তা কিসের? কালকে না হয় উষাকে ক্লাস করতে দিয়ে আসবো। সাদাফও রাজি হলো। এভাবে ক্লাস ছেড়ে দিলে সেমিস্টারে 0 পেতে হবে। চাচুও তো আগে থেকে রিকভার করেছে, তার ওপরে সবাই তো আছেই। সাদাফ আর রাফিদ চলে গেল।
উষা ফলো করলো তাদেরকে। যখন বুঝতে পারলো আসলেই দুজনে চলে গেছে, তখনই দ্রুত কেবিনে আসে। নিজের টোট ব্যাগ থেকে মোবাইলটা বের করে কল লাগায় কাউকে। খুব সতর্কতার সহিত ক্ষীণ স্বরে বলে, আম সাকসেস, নাও আই নিড ইউর হেল্প। ওপাশ থেকে উষার আশানুরূপ উত্তর পেয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। কিচেনে ব্যস্ত লিপি বেগম আর মারিয়া জামান নাহিদ ভুইয়ার জন্য স্যুপ তৈরি করছেন তারা। এক পর্যায়ে মারিয়া জামান লিপি বেগমকে প্রশ্ন করে, আচ্ছা ভাবি, সেদিন যে উষা দাদাকে এসে বলল সে তিফতিসানকে বিয়ে করতে রাজি, তখন দাদা কোনো উত্তর করেনি কেন? কেমন অপরাধীর ন্যায় মাথা নিচু করেছিল, কারণ কি? মারিয়া জামানের প্রশ্নে লিপি বেগমের হাত থেমে যায়। তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ওই ছেলে একটা অমানুষ রে মারি, কত মেয়ের সাথে যে তার ফষ্টি নষ্টি। ছি ছি ছি, ভাগ্যিস আমার সাগর এইসব এনে দেখিয়েছিলাম তোর দাদাকে, নয়তো দেখা যেত তার সাথে মেয়েকে জুড়ে দিতে উঠে পড়ে লাগতাম। মারিয়া জামান ভাব দেখিয়ে বললেন, বললেই হলো? চাইলেই কি দাদা উষাকে বিয়ে দিতে পারতো? সাহস হতো দাদার? আচ্ছা বাদ দাও, আগে বলো সেই ছেলে কি এমন করেছে? কি আর করবে, ছেলের ডাক অ্যাডিক্টল, একাধিক নারীর সাথে তার মেলামেশা, অবৈধ ব্যবসা। মারিয়া জামান বিস্ময়ের সঙ্গে বললেন, এইসব আমাদের বাবু জানলো কেমন করে? জানি না, তবে আমার ছেলে লাখে একটা, এটা মানতেই হয়। নাহিদের কপাল ভালো, অমন হীরের টুকরো মেয়ে জামাই পেয়েছে। মারিয়া জামানও গর্বিত গলায় বলে, আমাদের উষা কি কোনো দিক দিয়ে কম? তোমার আর দাদার সাথে সাগরেরও ভাগ্য ভালো যে আমাদের উষার মতো গুণবতী রূপবতী একটা বউ পেয়েছ। আনন্দে লিপি বেগমের চোখে জল চিকচিক করছে। হাসি হাসি মুখ করে বলে, সেই রে, আমরা কি এমন দিন ডিজার্ভ করি বল? আজকে কত হাসি খুশিভাবে দিন কাটানোর কথা ছিল আমাদের, আর এখন দেখ, আল্লাহ সব ঠিক করে দিক, আমার ভাইয়াকে সুস্থতা দান করুক। মারিয়া জামানও ব্যথিত মনে আওড়ায়। আমিনা সোম্মা আমিন। লিপি বেগম দ্রুত হাতে ফোন উঠিয়ে বলে, এই উষাকে একটা কল করে নাহিদের অবস্থা জেনে নিন, কেমন আছে মানুষটা। মারিয়া জামান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আরিশা পৌঁছানোর মিনিট 10 পরেই সাদাব ভার্সিটিতে পৌঁছেছে। লাস্ট ক্লাসটা করতে পেরেছে শুধু। ক্লাস শেষে মাঠেই গোল করে বসেছে সবাই। সাদাব, শুভ, লিটা তিনজনেই একত্রে বসে আছে। আরিশা গিয়েছে লাইব্রেরিতে। শুভ উষার বাবার খোঁজ খবর নিচ্ছে, এটা সেটা জানতে চাইছে। সাদাবও ধৈর্যের সাথে সব কথার উত্তর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে শুভ জিজ্ঞাসা করে, তুই আরিশার সাথে এমন করছিস কেন? রিজন কি? সাদাব বিরক্ত হলো, মুখে বিরক্তকর ভাব স্পষ্ট। গম্ভীর স্বরে বলল, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। এক কথায় তোমাদেরকে কয়বার বলা লাগে, না করি আমাকে এসব ব্যাপারে কোয়েশ্চেন্স করবি না, কানে যায় না? লিটা বিরক্তির স্বরে বলে, আমরা এখানেই আছি সাত, এভাবে চিল্লানোর কোনো মানে হয়? শুভর এবার রাগ লাগলো প্রচুর। ব্যাটা কয়দিন এই ভাব দেখাবে, কষ্ট তো নিজেও পাচ্ছে। দেখ সাদাফ, ঢং ভাল লাগে না, খোলাখুলি কথা বল। রিজন কি? ছোট থেকে একসাথে বড় হয়েছি, এমন সিম্পল একটা ইস্যু নিয়ে এত বড় কাহিনী করার তো কোনো মানেই নেই। ব্যাপারটা কথা বলে মিট করে নে। তোর এই নীরবতা মেয়েটাকে কতটা কষ্ট দিচ্ছে ভেবেছিস একবার? কতটা অসহায় হয়ে পড়েছে ও? সাদাব এবার পূর্বের ন্যায় চেঁচিয়ে উঠল, বাপ, আমার যেখানে যখন এমন করেছিস তখন মাথায় ছিল না একটা বাইরের মানুষের জন্য আমার সাথে কীরকম বিহেভ করতে পারলো? আর তুই শালা বলছিস এটাকে স্মল ইস্যু বলছিস? এখন আমি জাস্ট একটা মেয়েকে হাই বলে তার থেকে একটা নোট চাইবো, ভাই একটু হেসে হেসে কথা বলবো, দেখিস তো ওর রিয়াকশনটা আমাকে দেখি এইটুকুকে লুচু বানিয়ে ছাড়ে। আর যদি মেয়েটার পাশে বসে হেলে একটু ফ্লার্ট করার চেষ্টা করি, যদিও ও সময় ফান, তাহলে কয়বার সেই মেয়েটাকে আমার বেডরুমে বিছানায় নিয়ে যাবে তার হিসেব নেই তখন। আর আমি তাকে ভালো মন্দ বোঝাতে পারলাম না, না করতে পারলাম না কার সাথে মিশবে কার সাথে মিশবে না।
শুভ লিরা দুজনেই সাদাফকে রাখতে দেখে ভরকে যায়, কারণ এত বছর বন্ধুত্বে রাগী সাদাফের দেখা তারা খুব কমই পেয়েছে। সবসময় হাসি খুশি প্রাণবন্ত এক সাদাফকে দেখেছে। হ্যাঁ, সাদাফ রেগে যায়, সেই মাত্রা অতিক্রম হয়ে যায়, তবে সেটা আরিশার ব্যাপারেই হয়। ও উল্টাপাল্টা কাজ করলেই সাদাফ এমন রেগে যায়। লিরা আশেপাশে বসে থাকা মানুষকে দেখলো, তারপর চাপা স্বরে বলল, ওকে সাদ, আমি বুঝেছি। এখন আস্তে কথা বলো, আশেপাশে সবাই দেখছে। কি বলবে সবাই বলো তো। সাদাফ রাগে লাল হয়ে যাওয়া আখি জোড়া লিরার দিকে নিক্ষেপ করে বলল, দেখুক, দেখলে আমার কি? শুভ গলা খাকারি দিল, আমতা আমতা করে বলল, দেখ সাদাফ, বিষয়টা শুধু বন্ধুত্ব বা ভাই বোনের নয়। তুই নিজেও বুঝতে পারছিস তোদের সম্পর্কটা অন্য একটা সুতো ধরতে চাচ্ছে। তুই যে আরিশাকে ভালোবাসিস সেটা তুই মুখে স্বীকার না করলেও আমরা অনেক আগে থেকেই সেটা জানি, বুঝি। তোর জীবনে আর বিহেভিয়ারই সব বোঝা যায়। শুভর খোলাখুলি বলা কথায় লিটার মনে আঘাত লাগলো প্রচুর। তবে কি সাদাফ আসলে আরিশাকে ভালোবাসে, আর তাই সবসময় ওকে নিয়েই জ্যালাসিতে ভোগে? সাদাফ পূর্বের ন্যায় রাগে কাঁপতে কাঁপতে বলে, ফাক অফ। আমার টানা বুঝে নিজের চরকায় তেল দে। নিজের ভালোবাসার মানুষকে অন্যের পিছু ঘুরিয়ে সেদিকে নজর দে। সময় থাকলে আপন করে নে। আর তোকেও বলি লিটা, হাবা ইত্তার মতো আমার পিছনে পড়ে না থেকে তোর প্রতি শুভর একটোটা কেয়ার আর লাভটাকে ফিল কর। ফাইন্ড ইয়োর টু লাভ, ডোন্ট বিহেভ লাইক অফ ব্রাইন্ড লিটা। সময় থাকতে মানুষের মর্ম বুঝো। শুভ চুপ। লিডার মাথা নত। কথা হচ্ছিল সাদাফ আরিশাকে নিয়ে, কোত্থেকে লিডার শুভ ঢুকে গেল। তবে শুভর জন্যে ভালোই হলো, সে সারা জীবনেও মনের কথা জানাতে পারত না লিটাকে। শুভ তবুও অবুঝের ন্যায় বলল, তুই ও তো পারি। চুপ চুপ শুভ, আই ডোন্ট ওয়ান্ট। শুভ তবুও চুপ হয় না। দেখ আরিশা সত্যি অনেক কষ্ট পাচ্ছে, তুই একটু বেশি করে ফেলছিস। আরিশা অনেক হার্ড হচ্ছে তোর ভেবেই। ও আমাদের সাথে প্রায় কান্নাকাটি করে, প্রায় মাসখানেক হবে তুই ওর সাথে কথা বলছিস না। সাদাফ তপ্ত নিঃশ্বাস ফেলে। এদেরকে বুঝিয়ে লাভ নেই, এক হাতে মাথা চেপে বসে থাকে সেভাবেই। রাগ কমছে না তার। আরিশা দূর থেকে দেখে সাদাফের এভাবে বসে থাকা, দ্রুতই এসে বসে সাদাফের পাশে। ব্যাগটা ঘাসের ওপরে রেখে এক হাত সাদাফের বাহুতে রাখে, আরেক হাত কপালে স্পর্শ করে জানতে চায়, কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে? তোর তো আবার মাইগ্রেনের ব্যথা আছে, আবার কয়েকদিন ধরে ঘুম নেই, দৌড়াদৌড়ির উপরে আছিস, বেশি খারাপ লাগছে? চল বাসায় চল, লম্বা একটা শাওয়ার নিবি। বলেই সাদাফের হাত ধরে টানতে লাগলো। সাদাফ শীতল দৃষ্টিতে তাকালো আরিশার দিকে। সাদাফের অমন দৃষ্টি দেখে আরিশা চুপ হয়ে যায়। আরিশা জানে এবারেও সাদাফ কথা বলবে না, কিন্তু এবার তো আর মুখ ফিরিয়ে নেয়নি। চোখ তুলে দেখেছে তা একবার, কিন্তু আরিশাকে অবাক করে দিয়ে সাদাফ উত্তর করল, এত বিচলিত হওয়ার কিছুই নেই, ঠিক আছে আমি। মাইগ্রেনের ব্যথা না? গম্ভীর অথচ শান্ত সে স্বর। আরিশা থম মেরে গেল। সে এক্সপেক্ট করেনি এমনটা, নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। আরিশার ঠোঁটে হাসি ফুটিয়ে মাত্রই উত্তর করল, তুই আমার সাথে কথা বললি? দেখ, আজকে পুরো 22 দিন পর তুই আমার সাথে কথা বলছিস। দেখলি তুই কেমন পাষাণ হয়ে গেছিস। আগে 2 দিন ও রাগ করতে থাকতে পারি না। কথাটা শেষ করেই সাদাফের মাথার চুল এলোমেলো করে দেয় আরিশা। আরিশার বাচ্চামো দেখে ছোট্ট করে হেসে ওঠে সাদাফ। আরিশার ঠিকঠাক দেখতেও পায় না সে হাসি। লিরা একবার সাদাফ আরিশাকে দেখে তো একবার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শুভকে দেখে। এই ছেলে লিটাকে ভালোবাসে। লিটা বিশ্বাসই করতে পারছে না যেন। শুভ লিটার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। লিটা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। বেশ অস্বস্তি হচ্ছে তার। তাদের খুনসুটির মধ্যেই ভেসে আসে এক পুরুষালী তীক্ষ্ণ স্বর, আরে তুমি এখানে, আর আমি তোমাকে কই কই খুঁজে বেড়াচ্ছি। আমাকে এক্স্যাক্টলি লোকেশনটা বলবে না তুমি? সাদাফের অর্ধপরিচিত স্বরে চমকে পিছে তাকায় সে।
শুভ লিটাও অবাক হয়ে সামনে তাকায়। আরিশা হাসি হাসি মুখ করে উঠে যায় শাওনের দিকে। ওহ, চলে এসেছো? আমি ভাবলাম লেট হবে তোমার। ব্যাস, সাদাফের মেজাজ আবারও বিগড়ালো। সবেমাত্র নিজের মনকে বুঝিয়েছিল, আরিশাকে প্রশ্রয় দিচ্ছিল। এই ব্যাটা সব ঘেটে দিল। সাদাফ বুঝে গেল এই তার স্পেশাল আর ইম্পর্টেন্ট ক্লাসের নমুনা। আসো পরিচয় করিয়ে দেই, শুভ আর লিটার সঙ্গে। শাওন আর আরিশা এগিয়ে এসে বসে ঘাসের ওপরে। শাওন বসতেই সাদাফ উঠে পড়ে। সাদাফকে যেতে দেখে কপাল কুঁচকায় আরিশা। এ কি, তুই আবার কোথায় যাচ্ছিস? সাদাফ প্রতি উত্তর করে না। এবার শুভ পিছু ডাকে। চলে যাচ্ছিস কেন? কি হয়েছে? এই সাদাফ, দাঁড়া। আমাকে হসপিটাল যেতে হবে, থাক তোরা। নেহাল মাকে নিয়ে সবাই হসপিটালে পৌঁছায়। রিসিপশন পেরিয়ে যেতেই রিসিপশনে থাকা ব্যক্তিটি পিছু ডাকে তাদের। যেহেতু কয়েকদিন যাবৎ ওনারা হসপিটালে আসা যাওয়া করেছেন, সেহেতু চিনেই সবাই। আর স্পেশালি রোগীর থেকে একটা খাম রেখে গিয়েছে, যেটা ওদের হাতে পৌঁছানো উচিত। মাকে দাঁড় করিয়ে নেহাল এগিয়ে যায় রিসিপশনের দিকে। জি বলুন, দরকার কোনো? জি স্যার, আসলে আপনারা যে রোগীর সাথে দেখা করতে যাচ্ছেন, ওনারা আসলেই ডিসচার্জ হয়ে গেছে কিছুক্ষণ আগে, এবং যাওয়ার সময় এই খামটা ম্যাম আমাদেরকে দিয়ে গেছে, বলেছে পরিবারের একজনের হাতে পৌঁছে দিতে। এমন একটা কথাই নেহালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যেই ভয়টা তারা পাচ্ছিল সেটাই হলো। নেহাল হাত বাড়িয়ে খামটা হাতে নেয়। রাগে গা জ্বলছে তার। মামা অসুস্থ, এই অবস্থায় এত বড় সিদ্ধান্ত উষা না নিলেও পারত। সাগর কি করবে ভেবেই যেন অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তার। ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলা ভুইয়া এগিয়ে এলেন। কি হয়েছে? দাঁড়িয়ে পড়লে কেন? কি বললেন উনি? চলো ভিতরে। বলেই নিহারের হাত ধরে টান দিল নাবিলা ভুইয়া। দাঁড়াও আম্মু, ভেতরে কোথাও যাচ্ছ? উষার ছোট মামাকে নিয়ে চলে গেছে। নাবিলা ভুইয়ার কপাল কুঁচকে আসে। চলে গেছে মানে? গত আধা ঘন্টা যাবৎ সাগর হাতে খামটা নিয়ে বসে আছে। মনের ভেতরে ভয় ভাষা বেঁধেছে গাঢ়ভাবেই। সে যা ভাবছে যদি তাই হয়, তাহলে সাগর তাণ্ডব চালাবে। যেই সেই তাণ্ডব না, এই ভুইয়া বাড়িটাতেই আগুন লাগিয়ে দেবে। উপস্থিত সকলের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। একে তো অসুস্থ রোগী, তার উপরে একা একটা মেয়ে কিভাবে কি করবে। নেহাল আর গালিব সাগরের দিকে এগিয়ে আসে। বন্ধুর কাঁধে হাত রেখে বলে, তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে, কারণ ওইটা তো তোর কাছে উষা পাবে কিভাবে? নেহালের কথায় সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। গালিব নেহালকে পাশ কাটিয়ে সামনে গিয়ে বলে, দেখ ভাই, আমার মনে হয় এটাতে চিরকুট আছে। উষা যে চলে গেল সেই ব্যাপারে চিরকুটটাতে কিছু লেখা থাকতে পারে। এভাবেও সাগর নিশ্চুপ। হৃদয়ে রক্তক্ষরণ চলছে, কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। পরিবারের সকলের অবস্থাই করুণ। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নেয় একবার সকলকে। তার বিশ্বাস এই পরিবারের কেউই উষাকে সাহায্য করেছে। সাগর খামটা গালিবের দিকে এগিয়ে দেয়। আমার সাহস হচ্ছে না গালিব, তুই প্লিজ এটা খুলে দেখ, কি আছে এতে। গালিব মাথা নাড়ায়, বন্ধুকে আশ্বাস দিয়ে বলে, যাই হোক বন্ধু, তুই নিজেই খুলে দেয়। এমনও হতে পারে চিঠিটা স্যাম শালি তোকে নিয়ে লিখা থাকতে পারে। সাগর সন্দিহান দৃষ্টিতে তাকায় আবার গালিবের দিকে। গম্ভীর স্বরে বলে, তুই এতটা শিওর কিভাবে যে এতে উষার লেখা চিরকুটি আছে, আবার স্পেশালি আমাকেই লিখেছে? এত কিসের শিওরিটি তোর মধ্যে? গালিব থতমত খেয়ে যায়। সে কি বলল আর বন্ধু কি বুঝলো? গালিব ভাবলো উল্টো তাকে সন্দেহ করতে শুরু করেছে। আনবিলিভেবল। গালিব একবার দেখে উপস্থিত সকলের ভাবভঙ্গি, সাগরও দেখে সন্দিহান কিছু পায় কিনা। তবে সকলেই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। গালিব হতাশার শ্বাস ফেলে, আমি নিজের ধারণা থেকে বললাম, আর কিছু না। তুই যা ভাবছিস তা তো নাই। আমি কি ভাবলাম আবার? নেহাল বিরক্ত হয়ে বলে, হয়েছে তোর জিজ্ঞাসাবাদ, এখন তো তোর সবাইকে সন্দেহ হবে। ভুলে যাস না, তুই নিজের কর্মফলটাই এখন ভোগ করছিস। নাবিল ভুইয়া রাগে অতিষ্ঠ হয়ে বলেই ফেলল। সিজন ভুইয়া নিশ্চুপ। ছেলের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে, বলছে না কিছুই। সময় হলে উচিত শিক্ষাটা দেবেন ছেলেকে। সাগর আর দেরি করল না। অশান্ত মন মস্তিষ্ক নিয়ে বুকের পাথর চাপা দিয়ে খামটা ছিঁড়ে ফেলল। ভেতরে থাকা সাদা কাগজটা দেখে সাগর শুষ্ক ঢোক গিলে। সে যা ভাবছে তা যেন কিছুতেই না হয়। সকলেই চুপ রইল ধৈর্য নিয়ে। সাগর নিজেই বরং খুলে দেখল কি আছে এতে।
সাগর কাগজটা খুলতেই দৃশ্যমান হলো উষার হাতে রাখা কয়েক লাইনের একটা চিঠি। কম্পিত হাতে চিঠিখানা লেখা হয়েছে, তা অক্ষরগুলো দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাগরের তীক্ষ্ণ মস্তিষ্ক ধরে ফেলল লেখাটা অনেকটা ভয় আর আতঙ্কের সহিত লিখেছে। দীর্ঘশ্বাস ফেলল সাগর। এবার আর সিজান ভুঁইয়া চুপ থাকতে পারলেন না। থমথমে মুখশ্রীতে কঠিন স্বরে বললেন, কাইন্ডলি একটু পড়বে কি লিখে আছে এতে? সাগর নিজের বাবার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। একবার কয়েক সেকেন্ড ব্যবধানে নিজের দৃষ্টি সরিয়ে কাগজে স্থির করলো। গোটা গোটা অক্ষরে উষার লেখা চিঠিটা তুলে ধরল নিজের দৃষ্টির সামনে। আমি প্রথমেই অনেক সরি বড় আব্বু। আমরা বাবা মেয়ে আর তোমাদের জীবনে সমস্যা হয়ে থাকতে চাইছি না। আমাদেরকে ভুল বুঝো না, আর খোঁজার চেষ্টাও করো না। আমি আর বাবা মিলে গত বছর তোমাদেরকে না জানিয়ে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলাম। ফ্ল্যাটটার কথা আমি আর বাবা ছাড়া তৃতীয় কেউ জানে না। আমরা আপাতত সেখানেই থাকবো, সুখে শান্তিতে। দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফিজ। সাগর মুহূর্তেই কাগজটা নিজের হাতের আঁচড়ে পুড়ে পিষে ফেলল। মুখের আদল প্রথম থেকে কঠিন হয়ে আছে। সামনে পেলে হয়তো উষার গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভাবত না। উষা নাহিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়েছে। নেহাল হসপিটাল থেকে ডিসচার্জের কথা শুনেই সঙ্গে সঙ্গে উষা এবং নিজের ছোট মামার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছে। দুজনেরই ফোন সুইচ অফ। প্রিয়তা, তানহা দুজনের থেকেই নেহাল খোঁজ নিয়েছে, তারাও জানে না। অবশেষে ভুঁইয়া বাড়িতে এসে বড় মামাদের ডেকে তারপর তাদের চলে যাওয়ার কথা জানিয়েছে নেহাল। নাবিরা ভুঁইয়ার মনটা এবার পুরোপুরি ভেঙে গেছে। সাধারণত এই ধরনের রোগীরা খুব কম রিকভার করলেও বিছানায় পড়ে ভুগতে হয় অনেক বছর। নিজের ছোট ভাইকে সেবা যত্নও করতে পারল না। তার আগেই মেয়েটা ভাইকে নিয়ে দূরে চলে গেল। উষার খোঁজ যে সাগর করেনি তা নয়, সে গত কয়েক ঘন্টায় উষার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। প্রিয়তা তানহাদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছে, বাসার ভেতরেও চেক করেছে। তবে এবার চিরকুট পেয়ে এতটুকু স্বস্তি মিলেছে যে তারা যেখানে আছে সেফ আছে। নাবিল ভুঁইয়া কম্পিত স্বরেই বললেন। সাগর শীতল দৃষ্টিতে তাকায় চাচ্চুর দিকে, তারপর নিজের হাতের কাগজটা চাচ্চুর দিকে এগিয়ে দিয়ে বলে, নিজেই পড়ে নাও। নাবিল ভুঁইয়া কাগজটা হাতে নিলেন, একবার নিজে পড়ে তারপরে পড়ে শোনালেন সকলকে। উষা আর তার বাবা মিলে এমন একটা কাজ করতে পারে, এটা সকলের কল্পনার বাইরে। সিজান ভুঁইয়া নিজেও আশ্চর্য মনে গেছেন ছোট ভাইয়ের এমন চালে। আরিফ অনেকক্ষণ চুপচাপ বসেছিল, এবার নিজের জায়গা ছেড়ে এসে দাঁড়ালো বড় মামার সামনে। উষার পক্ষে একা এই ধরনের কাজ করা সম্ভব না বড় মামা। তাকে হয়তো আমাদের পরিবারের কেউই সাহায্য করছে, কারণ বাইরে তেমন বিশ্বস্ত কেউ ওর নেই। আর আমি শুনেছি উষার জন্মদিন উপলক্ষে ছোট মামা উষাকে একটা ফ্ল্যাট গিফট করছে। কিন্তু গত বছরে যদি ফ্ল্যাট কিনে থাকে সেটা নিশ্চয়ই আপনার বা মেজ মামার জানার কথা। সাগর রাগী স্বরে বলে, হয়তো কি বলছো ভাইয়া? আমার পরিবারের মানুষেরাই ওকে সাহায্য করেছে। ওর এত বড় কলিজা হয় নাই যে একা এমন একটা কাজ করার সাহস সে দেখাবে। আমার পেছনে গেম খেলা হচ্ছে। এই যে এতগুলো বছর আমি সবাইকে একটা টেনশনে রেখেছি, সেটারই প্রতিশোধ নিচ্ছে। সাগর কথা শেষ করে চুপ করে। সিজান ভুঁইয়া এখনো গম্ভীর মুখে একবার নিজের ছেলেকে তো আরেকবার নিজের ভাগিনাকে দেখছে। সাগর থমথমে মুখশ্রী নিয়ে গিয়ে দাঁড়ায় সাদাফের সামনে। পাশে আরাফ, রাফিদ দাঁড়ানো। রাফিদের পাশেই সোফায় সামির আর আরিশা বসে। সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করল নিজের ভাইদের দিকে, তারপর গম্ভীর মুখে দৃঢ় কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বল সাদাফ, উষাকে পালাতে হেল্প কে করেছে? আমি হসপিটাল থেকে আসার আগে এবং পরে তুই আর রাদিফ, তোরা দুজনেই ছিলি হসপিটালে। একমাত্র নেহাল বাদে আমি সকলকে সন্দেহের তালিকায় রাখলাম। এখন যদি ভালোই ভালোই না বলিস যে উষা কোথায় আছে, তাহলে পরবর্তীতে তোদের কপালে কি আছে সেটা চিন্তাও করতে পারবি না। রাফিদ উঁচু গলায় বলল, কি করবে তুমি? মেয়েটাকে কম জ্বালাওনি তুমি। শেষমেশ ডিভোর্স কাগজও হাতে চলে এলো। এই অবস্থায় কি কোনো মেয়ে তার স্বামীর ঘরে থাকতে চাইবে? বেশ করেছে উষা। আর খবরদার আমাদের সাথে এইভাবে কথা বলবে না, কারণ আমরা কেউ জানি না ও কোথায় আছে, কিভাবে গেছে। আমরা কেউ তাকে কোনো হেল্প করিনি। সাগরের মুখশ্রী আরও কঠিন এবং থমথমে আকার ধারণ করল। রাফিদ প্রথম থেকেই আক্রমণাত্মক ভাব পোষণ করেছে নিজের ভাইয়ের ওপরে। সিজান ভুঁইয়া ছোট ছেলের ব্যবহারে ক্ষেপে গিয়ে বললেন, বিয়াদব,
তোমাদের এই শিক্ষা দেইনি আমি। বড় ভাইয়ের সাথে এ কেমন আচরণ? বড় ভাইয়ের মনের অবস্থা বুঝতে শিখো। সেদিন নাহিদের ঘরে যা যা আলোচনা হয়েছে সে বিষয়ে তুমি নিজেও অবগত রাফি। বড় ভাইয়ের সাথে এ ধরনের আচরণ নিজের ভিতরের আক্রোশ প্রকাশ করা ছাড়া আর কিছুই প্রকাশ করে না। রাফিদ মাথা নিচু করে ফেলে। এটা ঠিক, সবাই পরিস্থিতির শিকার, সেই সাথে ভাইয়াও। আর এমনটা হওয়া অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। সাগর আবারও ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ায়, পুরুষালী তীক্ষ্ণ স্বরে কাঁপিয়ে তোলে পুরো ঘর। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে জাস্ট ভালো ভালো বলে দাও উষাকে পালাতে কে হেল্প করেছো, ও এখন কোথায় আছে, ব্যাস তাহলেই হবে। সবশেষে যদি আমি নিজে এমন কোনো ক্লু পাই যেটাতে স্পষ্ট হবে যে তোমরাই হেল্প করেছো, তাহলে ট্রাস্ট মি, তার সাথে আমার আজীবনের মতো সম্পর্ক সেদিনই শেষ হবে। এখন সে সম্পর্কে আমার যাই হোক, আই ডোন্ট কেয়ার। কাউকে কোনো প্রত্যুত্তর না করতে দেখে সাগরের রাগের মাত্রা বেড়ে গেল আরও কয়েক গুণ। কাউচের এক পাশে রাখা ছোট্ট টি টেবিল নিয়ে গায়ের জোরে সজোরে এক লাথি বসায়। মুহূর্তেই টি টেবিলের ওপরে রাখা সিরামিকের ফ্লাওয়ার ভাস আর টেবিলের কাচের ঝনঝন শব্দে ঝড় তুলে ড্রয়িং রুমে। সাগর রাগে ফোঁস করতে করতে চিৎকার করে বলে, তোমরা বারবার আমার জীবন নিয়ে কেন খেলো? যখন এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াতে চাইনি তখনও জোর করে সম্পর্কে জড়িয়ে দিলে, আর এখন যখন সব মেনে নিতে চাইছিলাম তখন আবার বউটাকে নাই করে দিলে। কি চাও তোমরা আসলে, আমার সুখ নাকি দুঃখ? সাগরের এমন আচরণে সকলে অভ্যস্ত, তাই সাগরের এমন আচরণে কেউ আতঙ্কিত হয়নি। লিপি বেগম ছেলের রাগ দমাতে এগিয়ে আসে, ছেলেকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে, কান্না মিশ্রিত গলায় বলে, বিশ্বাস কর বাবু, উষা যে এমন কিছু করবে তা আমি কল্পনাতেও আনিনি। মারিয়াও জানে না কিছুই। বাসায় এসে নিজের রুমে আর বাবার রুমে কতক্ষণ কি করলো, আমাদেরকেও জায়গা দেয়নি রুমে। বলল দরকারি কিছু জিনিস নিবে, কাপড় চোপড় নিবে। সামিনও এগিয়ে আসে ভাইয়ের দিকে। মুহিব নিজের জায়গা থেকেই বলে, দেখো সাগর, এখন মাথা গরম করলে কিছুই হবে না। যা করা ঠান্ডা মাথা রেখে করতে হবে। রাফিদ, সাফা দুজনেই নিজেদের ভার্সিটি চলে গিয়েছিল। অ্যান্ড রিসেপশন থেকেও জানা হয়েছে উষা একাই ছিল, সাথে কেউ ছিল না। আমাদের থেকে যদি কেউ হেল্প করত তাহলে রিসেপশনের লোকেরা নিশ্চয়ই চিনত, যেহেতু এতদিন ধরে যাওয়া আসা হচ্ছে। সাগর নিশ্চুপ রাগে ফোঁস করছে শুধু। কখন সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিজান ভুইয়া এগোলেন ছেলের দিকে, স্বাভাবিক ভঙ্গিতে এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, একদিন এই জায়গায় দাঁড়িয়েই এখানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে তুমি ডিভোর্সের আগ পর্যন্ত উষার দায়িত্ব নিয়েছিলে, আর এখন যখন ওকে পাওয়া যাচ্ছে না তাই আমাদের মেয়েকে ফেরানোর জন্য তোমার উপরে প্রেশার ক্রিয়েট করা হবে। সাথে আমার ভাইও আছে। তুমি তোমার বউয়ের সাথে কি করছো, কেন করছো সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু ভুলে যেও না উষা তোমার বউ হওয়ার সাথে সাথে আমাদের মেয়ে, তাই তার ভালো মন্দ সমস্তটা জানার বোঝার অধিকার আমাদের আছে। আমি শুধু তোমাকে যতটুকু বলবো, তুমি কোথা থেকে কিভাবে আমাদের মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মেয়ে এবং ভাই দুজনকে অক্ষত অবস্থায় চাই। আজকে উষার হাজব্যান্ড তুমি না হয়ে বাইরের কেউ হলে এই ব্যাপারটা এতক্ষণে কোর্ট অবধি পৌঁছে যেত। তোমার খামখেয়ালি পানায় যদি আমার মেয়ে এবং ভাইয়ের গায়ে একটু ফুলের টোকাও পড়ে তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না আমি, সে তুমি আমার যাই হও না কেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন সিজান ভুইয়া। নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না, নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তৎক্ষণাৎ সিজান ভুইয়ার কানে ভেসে এলো সাগরের চাপা তাচ্ছিল্যপূর্ণ হাসির শব্দ। ভ্রু কুচকে পেছনে তাকালেন সিজান ভুইয়া। সাগর একবার নিজের বাবাকে দেখে পরপর নজর দিল নিজের পরিবারের মানুষজনের থেকে একটু দূরে, বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা বন্ধু গারিবের দিকে। সাগরের অমন দৃষ্টি আর হাসি দেখে ভরকে যায় গারিব। সাগর তাচ্ছিল্যের স্বরে বলে, কিরে, তুই না সবসময় বলিস নিজের পরিবারের মানুষদেরকে টেনশনে রাখতে এত পছন্দ করি কেন আমি? উত্তর পেয়েছিস? সাগরের কথার মর্মার্থ কেউ বুঝতে পারল না। সবাই সবার মুখ চাওয়াচাই করছে, শুধু সিজান ভুইয়া ভ্রু কুচকে তাকিয়ে আছেন ছেলের দিকে। গালিব বুঝতে পেরেছে বন্ধুর অবস্থা, সে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে। মূলত পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছে না সে, তাই চুপচাপ থেকে সম্পূর্ণটা দেখে যাচ্ছে। সাগর আবারও গম্ভীর স্বরে বলে,
এই পরিবার থেকে আমি কখনো কিছু আশা করিনি, না ভালো না মন্দ। এরা করবে আমাকে সাপোর্ট? এরা খালি আমার মাথার উপরে নিজেদের সিদ্ধান্তই চাপিয়ে দিতে পারে। এই পর্যন্ত ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছে। স্বার্থপর যদি বলা হয়, সেটা নিঃসন্দেহে এই পরিবারের প্রতিটি মানুষকে বলা হবে, শুধুমাত্র ছোট আব্বু ছাড়া। উনি একমাত্র ব্যক্তি যে সর্বদা সর্বাবস্থায় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। আমার এমন একটা ডিসিশন নেই যার বিপরীতে আমি ছোট আব্বুর সাপোর্ট পাইনি। আমার ডিসিশনকে সমর্থন জানানোর আগে একবারের জন্য নিজের মেয়ের ভবিষ্যতের কথাও চিন্তা করেননি। আর নিজের বাবাকেই দেখ, এমন না উনি কিছু জানেন না। এসব কি বলছো বাবু? আমরা স্বার্থপর হতে যাব কেন? আমরা যা করি সেটা তোমার আর তোমার ভাইয়ের সবার ভালোর জন্যই করি। সাগর তাচ্ছিল্যের সুরে বলে, নিজের বড় ভাইয়ের বলা কথাগুলো শুনতে পাওনি চাচ্ছু? নিজের সিদ্ধান্ত কিভাবে চাপিয়ে দিতে হয় সেটা ওনার থেকে শেখা উচিত। এনিওয়ে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমার ভাইজানকে বলতে যে নিজের ভাই আর ভাইয়ের মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার বউকে লুকিয়ে রাখার কোনো রাইট ওনার নেই। ওনাকে প্লিজ সত্যিটা বলতে বলো চাচ্ছু। ছোট আব্বু ফ্ল্যাট কিনেছে সেটা আমার বাবা জানে না, অন্তত এটা আমাকে বিশ্বাস করতে বলো না চাচ্ছু। নাবিল ভুঁইয়া দৃঢ় বিশ্বাসের সঙ্গে উত্তর করেন, তুমি ভুল ভাবছো নাহিদ। আমার বা ভাইজানের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেনি। এটা ওদের বাবা মেয়ের কাজ। সিজান ভুঁইয়া এগিয়ে এসে দাঁড়ালো সাগরের সামনে, ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বললেন, আমি বিশ্বাস করি আমার ছেলে অনেক বুদ্ধিমান। আমরা তোমার বউ আর তোমার শ্বশুরকে লুকিয়ে রেখেছি ভেবে হাত পা গুটিয়ে বসে থাকার মতো ভুল অন্তত রিফতিয়াত ভুঁইয়া সাগর করতে পারে না। তুমি অতটা তো অবুঝ নও।